হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদের জন্য আমি বলেছিলাম যে প্রশ্ন উত্তরের যে ক্লাসটা দেবো বলেছিলাম, সেটা আজকে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তো তার আগে তোমাদের বলি, এই প্রশ্ন অ্যান্সার ভিডিওটি দেখার আগে গতদিন যে আমি তোমাদের মানে ফুল ভিডিওটি দিয়েছিলাম ওই প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানের উপর, হ্যাঁ, তো সেই ভিডিওটা আগে দেখে নিবে, তারপরে এই প্রশ্ন উত্তর গুলো দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমি গতদিন তোমাদের ডিসকাস করে দিয়েছিলাম একদম সম্পূর্ণ প্রাচীন ভারতের ইতিহাসের যে বিষয়টি। তো তার উপর বেস করে আজকে কিছু প্রশ্ন রেখেছি, যেগুলো তোমাদের পরীক্ষাতে একদম আসার মতো প্রশ্ন। গত গত পরীক্ষাতেও অনেক প্রশ্ন এসেছে এবং আগামী দিনেও এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো তার আগে বলে দিই, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানকে আমরা দুটি ভাগে ভাগ করেছিলাম। ঠিক আছে, সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান। তো প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে যে ভাগ ছিল আমরা দেখেছি, হ্যাঁ, লিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য। আর সাহিত্যিক উপাদানের দুটি ভাগ ছিল, তোমার দেশীয় সাহিত্য আর বৈদেশিক সাহিত্য। তো দেশীয় সাহিত্যের মধ্যে আমি কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছিলাম, যেমন রামায়ণ, মহাভারত, হ্যাঁ, পুরাণ। তারপর বিদেশি সাহিত্যের মধ্যে আমরা দিয়েছিলাম যেমন ইন্ডিকা। তো এর উপরে বেস করে আমি এই প্রশ্নগুলি রেখেছি। ঠিক আছে, তো চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর, বেদের অপর নাম, বেদের অপর নাম কি? তোমরা অপশন লাগবে, দেখে নাও। ঠিক আছে, শ্রুতি, স্মৃতি, সংহিতা এবং বেদাঙ্গ। ঠিক আছে, সব থেকে প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ, আমরা জানি। তো সেই বেদের উপর এই প্রশ্নটা করা হয়েছে। হ্যাঁ, আমরা বেদ সম্পর্কে আমি আগে কিছু বলে দিই। দেখো, বেদ প্রথমে লিখিত ছিল না। ঠিক আছে, তো বংশ পরম্পরায় বেদ শুনে শুনে মনে রাখতে হতো, যে কারণে বেদকে একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি, শ্রুতি। তো বেদের অপর নাম শ্রুতি, এই কথা আমরা অ্যান্সার জানার সঙ্গে সঙ্গে কেন শ্রুতি বলা হয় আমরা সেটাও জেনে নিলাম। ঠিক আছে, এটা অ্যান্সার কি হয়ে যাবে, এই। দেখো, যারা গত দিনের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, তাদের কিন্তু এই প্রশ্নটা তোমরা প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সারটা করে দিতে পারবে, কারণ একদম এই যে প্রশ্নগুলি করা হচ্ছে, একদম সব বিষয় আমি তোমাদের গতদিন ফুল একদম আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কার রচনা? তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে ঠিকঠাক? দেখো, এলাহাবাদ প্রশস্তি কার রচনা? অপশনগুলো দেখে নাও। এ অপশনে রয়েছে কলহন, বি অপশনে রয়েছে তোমার বিলহন, সি বানভট্ট, ডি হরিসেন। দেখো, প্রশস্তিতে আমি গত ভিডিওতে বলেছিলাম যে প্রশস্তিতে তোমার কি হয়, সম্রাটের গুণগান করা হয় সাধারণত। ঠিক আছে, এরকম একটি প্রশস্তি হচ্ছে তোমার এলাহাবাদ প্রশস্তি। এটা আমি গত ভিডিওতে বলেছি, যারা দেখেছো তারা অবশ্যই অ্যান্সারটা করে ফেলেছো। ঠিক আছে, তো তাও আমি বলে দেবো অ্যান্সারটা, একবার দেখে নাও। যে এলাহাবাদ প্রশস্তি রচনা করেন কে, এই হরিসেন। এবার এখান থেকে তোমার এটা জেনে রাখবে যে হরিসেন এলাহাবাদ প্রশস্তি লিখেছেন, হরিসেন রচনা করেন। তো এলাহাবাদ প্রশস্তি থেকে কার কথা জানা যায়, এটা অনেক সময় প্রশ্ন দিয়ে দিতে পারে। সেই জন্য আমরা কি অপশনে সঠিক অ্যান্সারের সঙ্গে সঙ্গে আমরা প্রশ্নটি সম্পর্কে একটু তথ্য জেনে নেব। তাহলে প্রশ্ন যদি পরীক্ষাতে ঘুরে আসে, তুমি যাতে অ্যান্সারটা ঠিকঠাক করে আসতে পারবে। ঠিক আছে, তাহলে এলাহাবাদ প্রশস্তি থেকে কার কথা আমরা জানতে পারি, সমুদ্রগুপ্তের কথা। আর এটি রচনা করেছেন কে, তার সভাকবি হরিসেন। ঠিক আছে, তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো, 3 নম্বর প্রশ্ন, ইন্ডিকা, ইন্ডিকার প্রণেতা কে? ঠিক আছে, এই প্রণেতা হচ্ছে তোমার, এটি কে রচনা করেন লিখেছেন? অনেক সময় প্রশ্ন ঘুরিয়ে দেয় একটু, ধরো ছাত্রছাত্রীকে সমস্যায় আনার জন্য। ঠিক আছে, তো দেখো, আমরা এই প্রণেতা দেখে ঘাবড়াবো না, এটা হচ্ছে কে রচনা করেন, আমরা অ্যান্সারটা দেখে নেব। দেখো, এই নাম্বার অপশনে রয়েছে হেরোডোটাস, বি মেগাস্তিনিস, সি স্ট্রাবো, ডি প্লুটার্ক। দেখো, আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান ব্যাখ্যা করার সময় আমরা বলেছিলাম যে একটা চার্ট দেখেছিলাম, সেখানে এই তোমার সাহিত্যিক উপাদানের দুটি ভাগ ছিল দেখেছি, একটা হচ্ছে দেশি সাহিত্য, একটা হচ্ছে বিদেশি সাহিত্য। তা ওই বৈদেশিক সাহিত্য যেটা, তার মধ্যে তোমার পড়ছে এই ইন্ডিকা গ্রন্থটি। ঠিক আছে, তো সেই সেই ইন্ডিকা গ্রন্থটি কার রচনা? তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে, মেগাস্থিনিস। ঠিক আছে, আর প্রথম নম্বর অপশনে দেখো রয়েছে হেরোডোটাস। আমরা সবাই জানি যে ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস। ঠিক আছে, তো তিনিও ভারত সম্পর্কে রচনা করেছেন ইতিহাস, কিন্তু একটা জিনিস তোমরা মনে রাখবে যে হেরোডোটাস কিন্তু কখনো ভারতে আসেননি। তিনি
হ্যাঁ, তিনি ওই মানে লোকমুখে শুনে তিনি রচনা করেছেন। আর মেগাস্থিনিস ভারতে এসেছিলেন আমরা জানি। তো চীন আর ভারত ঘুরে তার স্মৃতিকথা লিখেছেন। ঠিক আছে? তো ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে মেগাস্থিনিস। ৪ নাম্বার প্রশ্ন দেখো, কে শকাব্দ প্রচলন করেন? দেখে নাও, চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত, কনিষ্ক, সি সমুদ্রগুপ্ত, ডি অশোক। এটা আমরা সবাই জানি যে কনস্ক কনিষ্ক হবে অ্যান্সার, হ্যাঁ, বি এর। যে কে শকাব্দ প্রচলন করেন, বি নাম্বার অপশন হবে কনিষ্ক। তাহলে আশা করি তোমরা এই প্রশ্নগুলি অ্যান্সার বুঝতে পেরেছো এবং এটার রিলেটেড যে সম্পর্ক কিছু প্রশ্ন যদি আছে সেটা আমি ব্যাখ্যা করে দিয়েছি। আর কারো যদি বুঝতে অসুবিধা হয়, বারবার বলছি যে আমি আগের যে ভিডিওটা দিয়েছি সেটা দেখে আসবে, তাহলে প্রশ্নগুলি তোমরা নিজেরাই আনসার করতে পারবে। তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো পরবর্তী প্রশ্নগুলি তোমরা লক্ষ্য করো। সর্বপ্রাচীন বেদ কোনটি? আমি বেদ সম্পর্কে এর আগে বললাম, হ্যাঁ, তোমার গত ভিডিওতে আমি বলেছি বেদ সম্পর্কে যে আমাদের 4টি বেদ রয়েছে, ঋক, সাম, যজুর এবং অথর্ব। ঠিক আছে? তো এই বেদ ঋক, সাম, যজুর এবং অথর্ব যে 4টি বেদ রয়েছে, এই বেদে তোমার প্রত্যেকটি বেদ থেকে কিছু তত্ত্ব আমরা পাই। যেমন সবথেকে প্রাচীনতম বেদ হচ্ছে কোনটি? এখানে যে প্রশ্নটি করেছে সবথেকে প্রাচীনতম বেদ কোনটি, ঋগ্বেদ, এই আনসারটি হচ্ছে ঋগ্বেদ। এছাড়াও যে বাকি আরো 3টি তোমার বেদ রয়েছে, ঋক, সাম, যজুর এবং অথর্ব, সেগুলো সম্পর্কে জেনে নেব। হ্যাঁ, যেমন তোমার এই ঋগ্বেদ থেকে আমরা বিভিন্ন পূজা অর্চনা করার যে নিয়ম রীতি, হ্যাঁ, মন্ত্র, তারও আমরা তত্ত্ব এখান থেকেই পাই। আর যজুর্বেদ আগে যে মুনি ঋষিরা যে যাগযজ্ঞ করত, হ্যাঁ, সেই যাগযজ্ঞ সম্পর্কে আমরা তথ্য জানতে পারি যজুর্বেদ থেকে। আর অথর্ববেদকে বলা হয় তোমার পৃথিবীর প্রাচীনতম চিকিৎসা শাস্ত্র। হ্যাঁ, তো এই চিকিৎসা বিদ্যা সম্পর্কে তথ্য আমরা কিন্তু অথর্ববেদ থেকে পাই। আর সামবেদ থেকে আমরা সঙ্গীত, সঙ্গীতের পরিচয় কিন্তু আমরা সামবেদ থেকে পাই। তো কোন বেদ থেকে কি তথ্য পাই আমরা একটু জেনে রাখবো, তাহলে প্রশ্ন যদি ঘুরে দেয় আমরা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে? তো চলো পরবর্তী প্রশ্ন যাওয়া যাক। কোন সম্রাট প্রথম মানে বুদ্ধ মূর্তি মুদ্রায় ব্যবহার করেছিলেন? দেখো, মুদ্রা থেকে আমরা ইতিহাসের বেশ কিছু তথ্য জানতে পারি। আমি এর আগে বলেছি, মুদ্রা থেকে রাজার নাম, তার বংশ পরিচয়, তার রাজ্য সীমা কতটা ছিল, তারপরে তার অর্থনৈতিক অবস্থা কতটা ছিল, আমি গত ভিডিওতে বলে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে, তাহলে এই সুবিধা হবে পড়তে। ঠিক আছে? দেখো এখানে যে প্রশ্নটা করা হয়েছে যে কোন সম্রাট প্রথম বুদ্ধ মূর্তি তার মুদ্রায় ব্যবহার করেছিলেন, অপশনে কি দিয়েছে? সম্রাট অশোক, কনিষ্ক, হর্ষবর্ধন এবং সমুদ্রগুপ্ত। হুম এদের সকলেরই মুদ্রা ছিল, কিন্তু প্রথম মুদ্রাতে গৌতম বুদ্ধ আমরা জানি, সেই গৌতম বৌদ্ধ বুদ্ধ সম্পর্কে আমরা সবাই জানি, সেই গৌতম বুদ্ধের মূর্তি ব্যবহার করেছিল। কে করেছিল? অপশনটা হয়ে যাবে তোমার কনিষ্ক। দেখো এটা আমি ক্লাস 6 এর জন্য এই প্রশ্নগুলো নিয়ে এসেছি, সেই জন্য এই প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর যে ক্লাস ইতিহাস মানে 6 এর যে বিষয়টি রয়েছে তার উপর বেস করে করেছি। হ্যাঁ, পরবর্তী যখন আরো উচ্চ ক্লাসে পড়াবো তখন এই চ্যাপ্টার ভিত্তিতে আরো অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো আমি নিয়ে আসবো পরপর। আমি বলেছি তোমাদের একদম 5 থেকে 12 পর্যন্ত ইতিহাসের উপর প্রশ্ন দেব। ঠিক আছে? তারপর পরবর্তীতে যারা তোমার বিভিন্ন চাকরি পরীক্ষা নিয়ে ধরো পরীক্ষায় বসবে কম্পিটিটিভ এক্সামে, তো সেখানেও ইতিহাসের উপর যে প্রশ্নগুলি আসে সেই প্রশ্নগুলি সম্পর্কে আমি ভিডিও আস্তে আস্তে তোমাদের দেব। ঠিক আছে? দেখো 7 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? এখানে কিছু প্রত্নতত্ত্ববিদের নাম রয়েছে, আমি গত ভিডিওতেও বলেছি কিছু প্রত্নতত্ত্ববিদ এবং আমি ছবিতেও দেখেছি। ঠিক আছে? তো দেখো এখানে অপশন রয়েছে: এ মার্টিমার হুইলার, বি আলেকজান্ডার কানিংহাম, সি দয়ারাম সাহানি এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। দেখো এখানে যাদের নাম রয়েছে আমরা যদি শেষ দিক থেকে যাই, দেখো এখানে ফার্স্ট ডি নাম্বার অপশন রয়েছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের আমরা পরিচয় হবো আমরা যখন হরপ্পা সভ্যতা হুম পড়বো তখন। ইনি কি করেছিলেন? তো মহেঞ্জোদারো কেন্দ্র যেটি সেটা আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তারপর তোমার দয়ারাম সাহানি, ইনাকেও আমরা পাবো যখন হরপ্পা সভ্যতা পড়বো, কারণ তিনি হরপ্পা কেন্দ্রটি আবিষ্কার করেছিলেন, এই দয়ারাম সাহানি। হুম
তো মার্টিমার হুইলার, দেখো এই নাম্বার অপশন রয়েছে। মার্টিমার হুইলারও একজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ ছিলেন, যিনি তোমার হরপ্পা সভ্যতা যখন আমরা পড়বো, তো হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ পড়তে গিয়ে আমরা এনার সঙ্গে পরিচিত হব। ঠিক আছে, তো প্রত্নতত্ত্ববিদের নাম সম্পর্কে আমি বলে দিলাম। আর এটার অ্যান্সারটা দেখো, বি নাম্বার অপশন বাকি থাকলো, যে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় প্রত্নতত্ত্ব বিভাগে, সেটা হচ্ছে আলেকজান্ডার ক্যানিংহাম হয়ে যাবে, এটা সঠিক অ্যান্সার। বাকি প্রত্নতত্ত্ববিদ মানে প্রত্নতত্ত্ববিদ যারা রয়েছে তাদের সম্পর্কে বলে রাখলাম, কারণ পরবর্তী ভিডিওতে আমরা তাদের সম্পর্কে পড়বো। ঠিক আছে, তাহলে 5 নম্বর গেল, 6, 7। এবার হচ্ছে 8 নম্বর প্রশ্ন। দেখো, গুপ্ত বংশীয় স্বর্ণ মুদ্রা পরিচিত ছিল কোন নামে? দেখো, প্রত্যেক সম্রাট এবং রাজারা, হ্যাঁ, প্রত্যেক বংশের মুদ্রা কিছু প্রচলন করেছেন এবং সেই মুদ্রার তাদের নিজস্ব নাম ছিল। এখানে মানে এই বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্নটা করা হয়েছে যে গুপ্ত যুগে যে মুদ্রা প্রচলিত ছিল সেই মুদ্রার নাম কি ছিল। অপশন দেখে নাও। অপশন এ নাম্বার অপশন রয়েছে মোহর, বি নাম্বার অপশন রয়েছে দিনার, সি কাসু এবং কড়ি। এটার অ্যান্সারটা হয়ে যাবে দিনার। ঠিক আছে, দিনার। আর বাকি যে অপশন রয়েছে আমরা এগুলো একটু জেনে নেবো অপশনগুলি সম্পর্কে। দেখো, এই কড়ি আমরা যখন পালদের ইতিহাস পড়বো না পরবর্তী ক্লাসে, পালদের, তখন আমরা পাবো এই পালদের যে মুদ্রার নাম ছিল কড়ি, কড়ি বা নারায়ণী। হ্যাঁ, এই মুদ্রা কড়ি বলতে পারে কিংবা নারায়ণী, এই দুটি নামই হচ্ছে ওই পালদের মুদ্রার নাম। ঠিক আছে, আর কাসু, কাসু আমরা পাবো যখন আমরা চোল সাম্রাজ্য পড়বো, সেই চোল রাজার যে মুদ্রা প্রচলন করেছিলেন সেই মুদ্রার নাম ছিল কাসু। ঠিক আছে, চোলদের ইতিহাস পড়বো তো আমি ডিটেলসে বলে দেবো, এখন শুধু অপশনটা একটু জেনে রাখো। হ্যাঁ, তাহলে আমরা এখানে আনসারটা কি পেলাম? দিনার। 9 নম্বর প্রশ্নটা দেখো, পুরাণের সংখ্যা কয়টি? এ হচ্ছে 12টি, বি 18টি, সি 10টি, ডি 16টি। দেখো, আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান পড়াতে গিয়ে প্রথম দিনই বলেছিলাম যে প্রত্নতাত্ত্বিক উপাদানের যে সাহিত্যিক উপাদানের ভাগটি রয়েছে, সেই সাহিত্যিক উপাদানের মধ্যে দেশীয় সাহিত্য রয়েছে, সেই দেশীয় সাহিত্যের মধ্যে পুরাণ রয়েছে গুরুত্বপূর্ণ। পুরাণ থেকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারি। যেমন গুপ্তদের কথা তো আমরা পুরাণ থেকে বেশি জানতে পারি, যেমন তোমার মৎস্য পুরাণ, মৎস্য পুরাণ থেকে গুপ্ত রাজাদের সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা জানতে পারি। এছাড়াও কিছু আরো পুরাণ রয়েছে তোমার, যেমন গরুড় পুরাণ, বায়ু পুরাণ। ঠিক আছে, তো কিছু পুরাণ আমরা নাম পেলাম। আর ডিটেলস আমি পুরাণ সম্পর্কে বলেছি গত ভিডিওতে, তোমরা দেখতে পারো। তো এখানে অপশনটা দেখে নাও যে পুরাণের সংখ্যা কয়টি। পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। ঠিক আছে, শর্ট কোশ্চেন যা তোমাদের আমি দিলাম পরীক্ষাতে, এখান থেকেই আশা করি তোমরা কমন পেয়ে যাবে। এবার আমি কিছু রচনাধর্মী প্রশ্ন দেবো, যেগুলি তোমার, হ্যাঁ, লিখতে হবে, লিখে। তো আমি পরবর্তী প্রশ্ন নিয়ে আসছি, তোমরা দেখো। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখো, বড় প্রশ্ন হিসেবে আমি দুখানা মাত্র প্রশ্ন রেখেছি। হ্যাঁ, দুখানা প্রশ্ন করলে তোমরা আশা করি সাউন্ড কোয়ালিটি সাউন্ড ঠিক আছে, সাউন্ড আশা করি তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে। হ্যাঁ, এই মুদ্রা গুরুত্বটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয় এই প্রশ্নটা। হ্যাঁ, তো মুদ্রা গুরুত্ব আমি বোর্ডে অ্যান্সারটা লিখিনি, কারণ আমি গত ভিডিওতে তোমাদের আমি অ্যান্সারটা বলে দিয়েছি। তো যারা অ্যান্সারটা চাও তারা গত দিনের ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, আর যদি কেউ পিডিএফ চাও, যে আমার পিডিএফ আকারে নিতে চাও, আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে কিংবা কমেন্ট করবে, আমি পিডিএফ তোমাদের দিয়ে দেবো। বলে দিই একটু। দেখো, প্রশস্তি কাকে বলে আমরা জানি। প্রশস্তি কথা হচ্ছে গুণগান করা। তোমার হ্যাঁ, শিলাখণ্ডে কিংবা তোমার তাম্রপটে যে শাসক সমাজের গুণগান করা হতো, সেটা হচ্ছে প্রশস্তি। এরকম একটা প্রশস্তি আমরা নাম অলরেডি এর আগে দিলাম, যেমন এলাহাবাদ প্রশস্তি, যেটা থেকে আমরা সমুদ্রগুপ্তের কথা জানতে পারি। ঠিক আছে, তো এটা ডিটেলসে যদি অ্যান্সার নিতে চাও আমার কমেন্ট করবে, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। হ্যাঁ, আর মুদ্রা গুরুত্ব আমরা বললাম যে মুদ্রা খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে। এই মুদ্রা থেকে আমরা রাজার নাম, তার বংশ পরিচয়, তার রাজ্য সীমা কতটা ছিল, হ্যাঁ, তারপরে মুদ্রায় ব্যবহৃত যে মুদ্রা থেকে তোমার রাজার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল সে সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, তো এটা আমি অ্যান্সারটা লিখলাম না, আমার মানে
গত দিনের ভিডিওতে দেখবে আমি ডিটেলস আলোচনা করেছি, সেটা দেখে তোমরা অ্যান্সারটা লিখে নেবে। আর যদি কেউ মনে করো যে না আমি পিডিএফ দেখে পড়বো, তো আমাকে কমেন্ট করবে, আমি পিডিএফে অ্যান্সারটা দিয়ে দেবো। ঠিক আছে? তো থ্যাংক ইউ। পরবর্তী তোমাদের ভিডিও আবার আমি নিয়ে আসবো খুবই শীঘ্রই। ঠিক আছে? ভালোভাবে পড়াশোনা করো।